ভিখারি তো ভিক্ষা তো নেবেই। আর কেন নেবে না? আমাদেরই টাকা ঘুরিয়ে আমাদেরই দিচ্ছে, তাহলে নেবে না কেন? যুবসাথী প্রকল্প, বেকার ভাতা, যেটা নেবার জন্য প্রচুর তরুণ তরুণীরা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছেন, সেই প্রসঙ্গে অনেকেই এই দু তরফের কথা বলছেন। অনেকেই আবার বলছেন যে আরে এরপরেও দেখবে শাসক দলেরই এতে সব থেকে বেশি লাভ হবে, কারণ এখান থেকেও তো ওরা কাটমানি নেবে। আবার উল্টো দিক থেকে বলা হচ্ছে শাসক দল এটা দারুণ একটা কাজ করেছে। আরে বাবা, দিদি যুবক যুবতীদের একেবারে পালসটা ধরে ফেলেছেন। অন্তত গুটখার খরচটা তো উঠে যাচ্ছে। দিদি একদিকে বেকার ভাতা দিচ্ছেন, আরেকদিকে লক্ষ্মীর ভান্ডার চলছে। আমরাই তো এবার খেলবো এসব নিয়ে, আমাদেরই খেলা হবে। আমি এই দুটো দিকের কোনো কথাই আপনাকে বলছি না, কোনো দিকের কথাই বলছি না। আমি শুধু আপনাদের বলছি, এই বাংলার বুকে পশ্চিমবঙ্গে যখন মন্বন্তর হয়েছিল, তখন মানুষজন কঙ্কালসার চেহারা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যখন ফ্যান দাও মা ফ্যান দাও বলে চিৎকার করতেন, যে ভাতের ফ্যান যেটা ফেলে দেওয়া হবে অন্তত সেটুকু পেলে সেটুকু তারা মুখে দিয়ে পেটে দিয়ে সেটুকু অন্তত খেতে পারবেন, এইটা বলে যখন তারা ফ্যান দাও বলে চিৎকার করে ভিক্ষা করছিলেন, তখন কিন্তু তারা এই কারণে ফ্যান চাইছিলেন না যে তারা ভাত চান না, ভাত আমরা চাই না তাই আমরা ফ্যান চাইছি, বিষয়টা কিন্তু তা ছিল না। তারা জানতেন যে ভাত তারা কোনো মতেই পাবেন না, তাদের কপালে ভাত কিছুতেই জুটবে না। তাই অন্তত ফ্যানটুকু যদি পাওয়া যায়, সেটুকু মুখে দিয়ে সেটুকু পেটে দিয়ে যদি কোনোভাবে বাঁচা যায়, সেই চেষ্টা তারা করছিলেন। আমি আজ আপনাদের মুজিবুরের কথা বলতে চাই। মুজিবুর গরিব, মুজিবুর প্রতিবন্ধী, মুজিবুর ট্যালেন্টেড, মুজিবুর শিক্ষিত, মুজিবুর সংখ্যালঘু। আপনি রাজনীতির যে জায়গাতেই দাঁড়িয়ে থাকুন না কেন, রাজনৈতিক বা সামাজিক যে ক্রাইটেরিয়া থেকেই আপনি দেখুন না কেন, কোনো না কোনো ক্রাইটেরিয়াতে নিশ্চয়ই মুজিবুর পাশ করে যাবে। আপনি যদি বলেন যে আমাদের এই শাসক দল, আমাদের এই সরকার তো সংখ্যালঘু তোষণ করে, তাহলে মুজিবুরের কিছু একটা ভালো হওয়া উচিত ছিল, কারণ মুজিবুর সংখ্যালঘু। আপনি যদি বলেন যে আরে ধর্মের ওপরে, সবার ওপরে হচ্ছে মানবিকতা, মানবিকতা আসল ধর্ম, তাহলেও মুজিবুরের কিছু একটা ভালো হওয়া উচিত ছিল। আপনি যদি বলেন যে না না ধর্ম টর্ম কিছু নয়, শিক্ষাই আসল, তাহলেও কিন্তু মুজিবুরের কিছু একটা হওয়ার ছিল, ভালো কিছু। কারণ মুজিবুর শিক্ষিত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সে গ্র্যাজুয়েট হয়েছে এবং তারপর এখন সে বিএড করছে। মাধ্যমিকে সে পেয়েছে 54% নম্বর, উচ্চ মাধ্যমিকে পেয়েছে 76% নম্বর, গ্র্যাজুয়েশনে সে পেয়েছে 52% নম্বর এবং এখন সে বিএড করছে। সেই মুজিবুর তার গ্রাম থেকে 12 কিলোমিটার দূরে যুবসাথী প্রকল্পের ফর্ম যেখানে দেওয়া হচ্ছে, সেই লাইনে গিয়ে দাঁড়িয়েছে এই বেকার ভাতা পাওয়ার জন্য। আগেই বললাম মুজিবুর প্রতিবন্ধী, মুজিবুর এই প্রতিবন্ধী ভাতা হিসেবে সরকারের কাছ থেকে 1000 টাকা করে পায় প্রতি মাসে। এই একমাত্র তার সহায়, এই একমাত্র তার সম্বল, আর কিচ্ছু সে পায়নি। আপনি যদি বলেন যে মুজিবুরের এই শিক্ষার জন্য মুজিবুরের একটা চাকরি পাওয়া উচিত ছিল, কোথাও না কোথাও একটা কর্মসংস্থান হওয়া উচিত ছিল, মুজিবুর সেটা পায়নি। এই সরকার তাকে সেদিক থেকে কোনোভাবে সাহায্য করতে পারেনি। আমাদের এই রাজ্যের সরকার নাকি গরিব মানুষদের জন্য প্রচুর কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়ে দিচ্ছে, বাংলার বাড়ি। মুজিবুর খুব গরিব, দরিদ্র কৃষক পরিবারের সন্তান, পশ্চিম মেদিনীপুরে সে থাকে, এই বাড়িও কিন্তু মুজিবুর পায়নি। তা মুজিবুরের কথা কেউ জানেন? শাসক দলের লোকজন জানেন? হয়তো জানেন না, তাই মুজিবুরের কিছু হয়নি। মুজিবুর যে এলাকায় থাকে সেখানকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল আলী তিনি বলছেন ও আমাদের এলাকার গর্ব, অবশ্যই ওর বাড়ি পাওয়া উচিত, বাড়ি পাওয়ার জন্য ও যোগ্য। সার্ভে অনুযায়ী অনেকেই তো বাড়ি পেয়েছেন। আমরা মুজিবুরকে বলেছি ও যেন সরাসরি দিদির নম্বরে যোগাযোগ করে, দিদিকে বলো, দিদি শুনবেন আর তারপরে উদ্ধার করে দেবেন, ব্যবস্থা করে দেবেন। এই যে মুজিবুর লাইনে গিয়ে দাঁড়িয়েছে বেকার ভাতার জন্য, এই যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে যে মাসে দেওয়া হবে সেটা নেবার জন্য লাইনে যে মুজিবুর গিয়ে দাঁড়িয়েছে, আপনি কি বলবেন? মুজিবুর ভিক্ষা চাইছে? মুজিবুর এই সরকারের কাছ থেকে খুব বেশি কিছু চেয়ে ফেলেছে? নাকি মুজিবুর লাইনে দাঁড়িয়েছে এটা দেখে শাসক দল বলবে এই তো আমাদের যুবসাথী প্রকল্পের সাফল্য? একজন খুব মিষ্টি মেয়ে আছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করেন, তার নিজের জীবন, তার উপলব্ধি, কি শিখেছেন তিনি, কি বই পড়ছেন, এই সমস্ত কিছু নিয়ে ভিডিও করেন। একদম গ্রাম্য পরিবেশ থেকে, খুব প্রান্তিক জায়গা থেকে উঠে এসে তিনি ভিডিওগুলো করেন এবং সেই গ্রাম্য পরিবেশেই তার চারপাশে তিনি কি দেখছেন, সেখান থেকে তিনি কি শিখছেন, কি অভিজ্ঞতা তার হয়েছে, সেই সমস্ত কিছু তিনি শেয়ার করেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার সম্পর্কে ওয়াকিবহাল হন, আপনি নিশ্চয়ই তাকে দেখেছেন। ভারী সুন্দর, ভারী মিষ্টি মেয়েটি, ভারী সুন্দর করে তিনি কথা বলেন। আমি তার নামটা নিচ্ছি না, কিছুদিন আগে তিনি একটা বিড়ম্বনায় পড়েছিলেন, তাই আমি তার নামটা নিয়ে তাকে বিব্রত করতে চাই না। কিন্তু তিনি একটা ভিডিওতে একটা কথা বলেছেন যেটা আমি আপনাদের সামনে রাখতে চাই। সেই মেয়েটি বলছেন যে আমাদের গ্রামের পরবর্তী প্রজন্ম না সম্পূর্ণ অশিক্ষিত বেরোবে, তারা শিক্ষিত হবে না, তারা অশিক্ষিত হবে, কারণ এই গ্রামের ছেলেদের মধ্যে পড়াশোনা করার কোনো স্পৃহাই নেই। তারা কেউ পড়াশোনা করতে চায় না, পড়াশোনা শেষ করে না, খুব অল্প বয়সে পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে তারা হয় কাজ করতে চলে যায়, আর না হলে বাড়িতে থাকলে তারা গালিগালাজ করে, অসামাজিক কাজকর্ম করে, সম্পূর্ণ খারাপ খারাপ কাজকর্ম, কথাবার্তা, এই সমস্ত কিছুর মধ্যে তারা নিজেদের জড়িয়ে ফেলে।
একটা গোটা প্রজন্ম, তাদের পড়াশোনা করার, তাদের শেখার কোনো ইচ্ছা নেই, স্পৃহা নেই, কোনো সিস্টেম নেই। হয় তারা কাজ করতে বাইরে চলে যাচ্ছেন, আর না হলে বাড়িতে থাকলে তারা অসামাজিক কাজকর্ম করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ভোটের অঙ্কে শহরের থেকে গ্রামের ভোটারদের দামটা অনেক বেশি। এবার গ্রামের সেই ভোটারদের মধ্যে বেশিরভাগই যদি অশিক্ষিত হয়ে থাকেন, তাহলে তারা যাদের ভোট দেন তাদের পোয়া বাড়ো। ওই যে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, যত কম পড়বে যত কম জানবে তত বেশি মানবে, অতএব পোয়া বাড়ো। পাড়ার নেতা দাদা 100 টাকা হাতে গুঁজে দিয়ে বলছেন ভিড় বাড়ানোর জন্য চলে আসিস। বাচ্চা বাচ্চা ছেলে, তাদের যদি কাজ করতে হয়, একটা দোকানের ভেতরে কাজ করতে ঢুকলে সেখানেও তাকে ঝান্ডা ধরতে হবে, নিজে দোকান দিতে চাইলে তাকে সেখানেও ঝান্ডা ধরতে হবে, এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এবারে সেই ছেলেটা যদি আজ বেকার ভাতা নেবার জন্য লাইনে গিয়ে দাঁড়ায়, আপনি কি বলবেন? সে ভিক্ষা নিতে দাঁড়িয়েছে, নাকি আপনি বলবেন যে ছুঁড়ে দিলে কেড়ে নিতে হয়, এটা খুব অল্প বয়স থেকেই সে বুঝতে শিখে গেছে তাই লাইনে গিয়ে দাঁড়িয়েছে? আপনি যদি যে সমস্ত জায়গায় ভিড় হচ্ছে এই ফর্ম ফিল আপ করার জন্য বেকার ভাতা, সেই জায়গাগুলোর দিকে তাকান, অনেক জায়গায় যুবক যুবতীদের বাবা মায়েরা এসেছেন ফর্ম সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য। বাবা মা ফর্মটা তুলে নিয়ে যাবেন, ছেলেমেয়েরা বাড়িতে ফিল আপ করে দেবেন, বাবা মাই হয়তো আবার গিয়ে জমা করে দেবেন। কেন বলুন তো? বাবা মায়েরা বলছেন ছেলেমেয়েরা আসেনি কারণ তারা লজ্জা পাচ্ছে, তাদের বিবেকে বাঁধছে, তাই তারা বাবা মাকে পাঠিয়েছেন যে আমি মুখ দেখাতে পারবো না, তুমি গিয়ে ফর্মটা নিয়ে এসো। এখন ফাইনালি অনলাইন হয়ে গেছে, হয়তো তারা বাড়িতে বসে এবার ফিল আপ করে দিতে পারবে, তাদের মুখ দেখাতে হবে না। আজ পশ্চিমবঙ্গের একটা গোটা সিস্টেমের মধ্যে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী তারা মুখ দেখাতে পারছে না, তারা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। কেন বলুন তো? তারা কোনো চুরি করেছে, ডাকাতি করেছে, দুর্নীতি, কোনো অপরাধ করেছে না তো? তারপরেও তারা লজ্জা পাচ্ছে, তারা মুখ দেখাতে পারছেন না। একদিকে যখন এই চিত্র, তখন আরেক দিকে আছে ডিগ্রি নেই চাকরি, এই স্লোগান দিয়ে হাজার হাজার চাকরি প্রার্থী ডিএলএড উত্তীর্ণ হয়েছেন যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে, তারা চাকরির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন বিকাশ ভবন চত্বরে। তারা সেখানে জড়ো হয়েছেন বিকাশ ভবন চত্বরে, বিকাশ ভবনের সামনে, সেখানে পুলিশ চলে এসেছে। তাদের দাবি তারা কেন চাকরি পাচ্ছেন না, সেখানে পুলিশ এসেছে, ধস্তাধস্তি মারামারির পরিস্থিতি তৈরি হয়েছে এবং শেষমেশ সেই যুবক যুবতী তারা রাস্তায় থালা বাটি বাজিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, সেখানে পুলিশের হাতে তাদের মার খেতে হয়েছে। আরেকদিকে আবার এই বেকার ভাতার লাইনে যারা দাঁড়িয়েছেন, বেকার ভাতা 1500 টাকা করে মাসে দেওয়া হবে সেই ফর্ম সংগ্রহ করতে যারা গেছেন, তাদের উপরেও পুলিশের লাঠি চলেছে। মালদার চাঁচলে যারা এই ফর্ম সংগ্রহ করতে গেছেন তাদের উপরে লাঠি চলেছে পুলিশের। আবার উত্তর দিনাজপুরের চোপড়ায় সেখানেও যারা এই ফর্ম সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছেন তাদের উপরে লাঠি চলেছে। তাহলে কোনটা করে পশ্চিমবঙ্গের মানুষজন, পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা, বেকার যুবক যুবতীরা তারা মারটা খাবেন বলুন তো? চাকরি চেয়ে মার খাবেন, নাকি তারা এই বেকার ভাতা চেয়ে মার খাবেন? কোনটা তারা পাবেন? মার খেয়ে কোনটা তারা পাবেন, তাহলে সেটা চেয়ে তারা মারটা খাবেন। এমনিতে কথাটা তো এইটা ছিল না যে পেটে খেলে তবে পিঠে সয়, তাই না? আপনি কি বলবেন সেই যুবক যুবতীদের? এরা ভিক্ষা নিতে গেছেন, নাকি এই তো সরকারের সাফল্য, বেকার ভাতা নিতে এসেছেন? দেখো, পশ্চিমবঙ্গে 48 ঘন্টার মধ্যে 8 লক্ষ আবেদনকারী তারা বেকার ভাতার জন্য আবেদন জানিয়েছেন। 48 ঘন্টার মধ্যে এই সংখ্যাটা 8 লক্ষ। একদিকে চাকরি চেয়ে বিক্ষোভ, আরেকদিকে বেকার ভাতার জন্য আবেদন করছেন 8 লক্ষ বেকার যুবক যুবতী পশ্চিমবঙ্গের বুকে। এখানে বিষয়টা কিসের বলুন তো? অসহায়তার? না। কেন বলছি জানেন? যখন অনেকদিন আগের কথা, রতন টাটা যখন পশ্চিমবঙ্গে আসছেন, সিঙ্গুরে কারখানা তৈরি করবেন, এই সমস্ত কিছু চলছে এবং সেই নিয়ে অনিশ্চয়তা, আন্দোলন সবকিছু চলছে। রতন টাটাকে প্রশ্ন করা হয়েছিল আপনি সত্যিই এখানে কারখানাটা করবেন তো, আপনি যাবেন না তো? রতন টাটার বক্তব্য ছিল আমার মাথায় যদি বন্দুক ঠেকানো হয় তাহলেও আমি এখান থেকে যাব না, আমি আমার মাথা সরাবো না, হয় তোমাকে বন্দুক সরাতে হবে আর না হলে তোমাকে বন্দুকের ট্রিগারটা টিপে দিতে হবে, আমি মাথা সরাবো না। তারপর যখন রতন টাটা চলে যাচ্ছেন সিঙ্গুরে, তিনি আর কারখানা যখন করতে পারলেন না, তখন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো বলেছিলেন মাথায় বন্দুক ঠেকালেও যাবেন না, তাহলে আপনি তো করতে পারছেন না, চলে তো যাচ্ছেন। রতন টাটা উত্তর দিয়েছিলেন আমি বলেছিলাম যে আমার মাথায় বন্দুক ঠেকালেও আমি যাব না, হয় তোমাকে বন্দুকটা সরিয়ে নিতে হবে আর না হলে ট্রিগারটা টিপে দিতে হবে। মিস মমতা ব্যানার্জি ট্রিগারটা টিপে দিয়েছেন, আর তো আমার কিছু করার নেই। অসহায়তা পর্যন্ত মানুষ সহ্য করতে পারেন, অসহায়তা পর্যন্ত মানুষ থামতে পারে, কিন্তু নিরুপায় হয়ে গেলে তখন আর তার কাছে করার মতো কিচ্ছু থাকে না। কে নিচ্ছে, কেন নিচ্ছে, ভিক্ষা নিচ্ছে, ভালো না খারাপ, এই সমস্ত চর্চার আগে আমরা বাঙালিরা একটা সহজ কথা ভুলে যাচ্ছি যে এই টাকাটা নেওয়া ছাড়া তাদের কাছে উপায়টা কি? তারা নিরুপায়, তাই তারা টাকাটা নিচ্ছেন, এটা নেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। বাঙালি তো মাথায় একটা সময় বুদ্ধি ধরতো, তাহলে সেই বুদ্ধিটা একটু খরচ করলে বোঝা যায় যে এই টাকাটা নেওয়া ছাড়া তাদের হাতে আজ আর কোনো উপায় নেই। কালকেই সমাজ বদলে যাচ্ছে না, পরশু
দিনই সরকার বদলে যাচ্ছে না, দিন যদি সরকারটা বদলে যায়ও তার পরের দিনই যে চাকরি দেওয়া হবে এমনটাও হবে না। তাহলে এই মুহূর্তে টাকাটা নেওয়া ছাড়া তাদের কাছে উপায়টা কি? আমাদের সবসময় বলা হয় আমাদের কাছে চয়েস আছে, অনেক চয়েস আছে, আমাদেরই তো বেছে নিতে হবে, আমাদের সামনে চয়েস আছে। কিন্তু চয়েস যদি এটা হয় যে আমার কানের পাশে একটা বন্দুক ধরা আছে, তার ট্রিগারটা টিপে দেবে কি দেবে না, তাহলে কোনটা সে বেছে নেবে? কত চয়েস তার কাছে আছে। একটা ছেলে হঠাৎ ঘুম থেকে উঠে একগাল দাড়ি নিয়ে 30-32 বছর বয়সে বেকার ভাতা নেওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েনি। সে চেষ্টা করেছে, দিনের পর দিন চেষ্টা করেছে, মাসের পর মাস চেষ্টা করেছে। যখন চাকরির দাবিতে রাস্তায় দাঁড়ালে জল কামান ছোড়া হচ্ছিল সেখানেও সে ছিল। যখন দিনের পর দিন চাকরির দাবিতে ধর্নায় বসে থাকা হয়েছে সেখানেও সে ছিল। দিনের পর দিন, মাসের পর মাস চেষ্টা করতে করতে আজ সে এখানে এসে দাঁড়িয়েছে যেখানে তার সামনে আর কোনো চয়েস নেই। তাই এই টাকাটা নেওয়ার জন্য সেই লাইনে এসে তাকে দাঁড়াতে হয়েছে। আমরা হিপোক্রিট হতে পারি, এই সমাজ হিপোক্রিট হতে পারে, ওরা নয়। এই সমাজই আজ ওদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তাহলে আপনি এটাকে কি বলতে পারেন যে ওরা ভিক্ষা নিচ্ছে? ভিক্ষা তো নেবেই, ভিখারি ভিক্ষা নেবেই, সেই কারণে ওরা দাঁড়িয়েছে। বা আপনি কি এটাকে সত্যিই বলতে পারেন যে আমাদেরই তো টাকা ঘুরিয়ে দিচ্ছে সেই কারণেই তো নিতে দাঁড়াচ্ছে? এই সমস্ত অনেক বড় বড় জায়গার বড় বড় আলোচনা। একদম ছোট জায়গার একদম বাস্তব দিকটা যদি আপনি দেখেন তাহলে এই টাকা তারা নিচ্ছেন কারণ তাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। দীর্ঘদিন চেষ্টা করে লড়াই করার পরেও তাদের কাছে এখন আর অন্য কোনো উপায় নেই। আজ থেকে 55 বছর আগের লেখা একটা গান, 55 বছর, কত বছর? 55 বছর আগের লেখা গান। লাইনগুলো একটু শুনবেন মন দিয়ে, শুনে দেখুন তো আজকের দিনেও ঠিকঠাকই শোনাচ্ছে কিনা। हालचाल ठीक ठाक है, सब कुछ ठीक ठाक है, बीए किया है, एमए किया, लगता है वो भी एवे किया, काम नहीं है वरना यहाँ आपके दुआ से सब ठीक ठाक है। और क्या कहूँ, छोटी मोटी चोरी रिश्वतखोरी देती है अपना गुजारा यहाँ, आपके दुआ से बाकी सब ठीक ठाक है। कैसा है? सब कुछ ठीक ठाक है। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।